আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা যারা যুক্ত আছো আমাকে ঠিক মতো শুনতে আমি দেখতে পাচ্ছি না জানাও। আমরা কিন্তু আমাদের যে মাস্টার উইক 2 1 এবং 2 টেস্ট প্রিপারেশন মাস্টার উইক 1 এবং 2 এর ক্লাসে আমরা হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় দিনের ক্লাস। তো সন্ধ্যা 7টায় তোমাদের ইসলাম ইতিহাস ক্লাস হয়েছে আজকে, এখন হচ্ছে রাত 8টায় তোমাদের অর্থনীতি ক্লাস। তো অর্থনীতি ক্লাসে আমি থাকছি তোমাদের অর্থনীতির চতুর্থ অধ্যায়ের ভীতি দূর করার জন্য। তো চতুর্থ অধ্যায়ে আমরা একটা লেকচার অলরেডি কমপ্লিট করেছি, আজকে আমাদের দ্বিতীয় লেকচার। তো সবাই একটু যুক্ত হয়ে যাও, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু জানাই দাও, শেয়ার মেনশন করে দাও যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিব যাতে কি হয় যে হ্যাঁ আমরা সবাই একটু ক্লাসে শেয়ার করে দিই, সবাই একটু চলে আসি। হ্যাঁ বন্ধু একটু শেয়ার করে দাও। ওকে, সবাই সবাই একটু যুক্ত হয়ে যাও বন্ধুদেরকে নিয়ে। হ্যাঁ, কারণ তোমরা জানো যে সবচেয়ে বেশি শেয়ার মেনশনকারী এবং সবচেয়ে বেশি পরীক্ষায় ভালো যারা করবে তাদের জন্য কিন্তু থাকবে এই 2 সপ্তাহ পর স্মার্টফোন এবং স্মার্ট ওয়াচ, টি শার্ট সহ হ্যাঁ পুরস্কার, আকর্ষণীয় পুরস্কারগুলো থাকছে। সো সবাই একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার মেনশন করে দাও। এবং হচ্ছে আমাদের এই মাস্টার উইকের আজকে আমাদের দ্বিতীয় দিনের ক্লাস। আমি একটু তোমাদেরকে রুটিনটা একটু দেখাবো। আজকের ক্লাসের রুটিনটা আমাদের এখানে, রুটিনটা কোথায় আছে? হ্যাঁ এখানে আশা করি রুটিন আছে। তো এই যে রুটিন। তো দেখো আমাদের হচ্ছে মাস্টার উইকের টোটাল 14 দিনে আমরা ক্লাস নিব, 2 সপ্তাহ ক্লাস নিব মাস্টার 1 এবং 2 তে। যেখানে আমাদের প্রথম দিনের ক্লাস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। হ্যাঁ প্রথম দিনে আমাদের 2টা ক্লাস হয়েছে, আমরা অর্থনীতি এবং আমরা আইসিটি ক্লাস নিয়েছি। এবং আজকে ইসলাম ইতিহাস ক্লাস হয়েছে সন্ধ্যা 7টায়, এখন আমাদের অর্থনৈতিক ক্লাস চলতেছে এখন, ঠিক আছে? এভাবে করে আগামীকাল তোমাদের হবে হিসাব বিজ্ঞান এবং বাংলা ক্লাস। হিসাব বিজ্ঞান নিবে তোমাদের রিমন স্যার এবং বাংলা তোমাদের হচ্ছে শাকিল স্যার তোমাদের ক্লাস নিবে। সো আশা করছি তোমরা ক্লাসগুলো খুব এনজয় করছো এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই তোমরা এই ক্লাসগুলোতে শেয়ার মেনশন করবা, কারণ সর্বোচ্চ শেয়ার মেনশন করাটা পেয়ে যাবে কিন্তু এই যে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এবং হচ্ছে টি শার্ট, ঠিক আছে? তো সবাই যুক্ত হয়ে যাও, সবাই সবাই বন্ধু বান্ধব যারা আছে সবাই একটু যুক্ত হয়ে যাও, দ্রুত করো, সবাই একটু যুক্ত হয়ে যাও। আজকে আমার দ্বিতীয় ক্লাস ইকোনমিক্স এর। তো আরো 2টা ক্লাস নিব আমি আজকে ক্লাসের পরে। এই টোটাল 4টা ক্লাস আমি দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় শেষ করবো, প্রথম পথে চতুর্থ আমাদের শেষ হবে আর কি, ঠিক আছে? সবাই একটু যুক্ত হয়ে যাও, বন্ধুদেরকে নিয়ে একটু যুক্ত হবা, একটু সবাই শেয়ার মেনশন করে দাও বন্ধুদেরকে, সবাই একটু শেয়ার মেনশন করে দাও। স্যার এটা কি 27, 26 সবাই করতে পারবে? 27 এবং 26 ব্যাচের সবাই ক্লাস করতে পারবে? এমন সবাই ক্লাস করতে পারবে? সবাই চলে এসেছে? আমরা একটু সবাই শেয়ার মেনশন করে দিই। হ্যাঁ শিউলি আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আব্দুল মামুন আছে, ওকে। তারপর হচ্ছে আয়েশা আক্তার আছে, মেনশন করেছে। রাইসা আছে আমাদের সাথে, কেমন আছে স্যার? ভালো আছে আলহামদুলিল্লাহ। নরিন আমাদের সাথে আছে, অনেকজনকে মেনশন করেছে, থ্যাংক ইউ নরিন। ইসরাত জাহান নরিন, শিউলি সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম, ওকে। বাকির একটু সবাই শেয়ার মেনশন করে দাও বন্ধুদেরকে। আকিলা তাসমিয়া আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। প্রভা আছে, সালাম দিয়েছে। তারপর হচ্ছে মুহাসেনা খাতুন আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। স্মৃতি আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সামিউল আলম আছে আমাদের সাথে, ওকে, থ্যাংক ইউ। সাইদ আছে আমাদের সাথে, প্রিয়া আছে আমাদের সাথে, ওকে, শেয়ার মেনশন, থ্যাংক ইউ। ফাতেমা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। পূজা দে আমাদের সাথে রয়েছে, আমাদের সাথে রয়েছে সাদিয়া আমাদেরকে ওকে মেনশন করেছে। আলিকা তাসমিন আমাদের সাথে আছে, ডান বলছে। নুসরাত ইমা আছে, অনেকজনকে মেনশন করেছে, থ্যাংক ইউ সবাইকে। রাইসা আছে, স্যার ফ্রি ক্লাস পেয়ে অনেক হেল্প ফুল হয়েছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে প্রিয়া আছে আমাদের সাথে, ওকে। প্রভা আছে, তোমরা একটু শেয়ার মেনশন করলে ভালো লাগে। হ্যাঁ ইমাম হোসেন আমাদের সাথে রয়েছে, কি অবস্থা ইমাম, কেমন আছো? প্রভা আছে। তারপর হচ্ছে সৌরভ আছে আমাদের সাথে, আমিও আছি, হ্যাঁ সৌরভ আছে। আব্দুল মামুন, আব্দুল মান্নান আমাদের সাথে রয়েছে, আব্দুল মান্নান অনেকগুলো মেনশন করেছে, থ্যাংক ইউ। প্রভা আছে, শেয়ার মেনশন, ডান, থ্যাংক ইউ। আফরিনা তাবাসসুম আছে, ওকে। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে মিম, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তামান্না আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সো সবাই একটু আব্দুল মুন্নি আছে আমাদের সাথে, সরি মুমিন, আব্দুল মুমিন আছে আমাদের সাথে, আব্দুল মুমিন, ওকে। সবাই একটু শেয়ার মেনশন করো। হ্যাঁ আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। তো আমরা গত ক্লাসে যা পড়াইছিলাম তারপর থেকে শুরু করব। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছিলাম এই যে গত ক্লাসে একটু পর্যন্ত পড়াইছি যে প্লান্ট, ফার্ম, শিল্প এগুলো সম্পর্কে আমরা পড়াইছি।
আজকে আমরা এখান থেকে পড়বো যে উৎপাদন প্রতিষ্ঠানের ভারসাম্য থেকে পড়বো। হ্যাঁ, আসলে একটা উৎপাদন প্রতিষ্ঠান বা একটা উৎপাদন ফার্ম ভারসাম্য কখন করবে? একটা উৎপাদন ফার্ম ভারসাম্য বা একটা উৎপাদন প্রতিষ্ঠান ভারসাম্য তখনই করে যখন তাদের আমাদের যে মোট ব্যয়, সেই মোট ব্যয়ের তুলনায় যখন মোট আয়টা সবচেয়ে বেশি হবে, তখন আসলে তারা ভারসাম্য অর্জন করে থাকে। কেমন? তো এই যে মোট ব্যয়টা সবচেয়ে কম এবং মোট আয়টা সবচেয়ে বেশি হয় কখন জানো? দুইটা শর্ত ফিল আপ করলে, মানে ভারসাম্যের শর্ত হচ্ছে দুইটা। এই দুইটা শর্ত ফিল আপ করলে তখনই আমাদের ভারসাম্য হয়ে থাকে মেইনলি। তাহলে ভারসাম্যের শর্ত কয়টা? দুইটা। এক, প্রয়োজনীয় শর্ত, দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত শর্ত। তো আমরা এই প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত, এই দুটো শর্ত একটু ভালো করে বোঝার চেষ্টা করব। কেমন? আচ্ছা, আমি একটু তোমাদেরকে এখানে করে দিচ্ছি, এখানে আমি দেখাচ্ছি। দেখো, ফার্মের ভারসাম্য হওয়ার শর্ত হচ্ছে দুইটা। ফার্মের ভারসাম্য শর্ত কয়টা? দুইটা। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। আমি এখানে একটা চিত্র আঁকতেছি, সবাই খেয়াল করবা। আমি বললাম যে এবার চিন্তা করো যে প্রয়োজনীয় শর্ত হচ্ছে বলছে যে ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় যদি পরস্পর সমান হয় তাহলে ভারসাম্য অর্জন করবে, অর্থাৎ এমআর এবং এমসি সমান হলে সেখানে ভারসাম্য অর্জন করবে। তা আমি যদি এখানে বলি যে আমরা দাম ধরলাম লম্বককে, মানে একটু এভাবে ধরে এখানে পি এ আর, হ্যাঁ, এম আর, তারপর হচ্ছে এসি এমসি, আমি সব উপরে দিয়ে ধরতেছি, আর নিচে দিকে উৎপাদনের পরিমাণ ধরলাম। সো আমি বললাম যে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, মনে রাখবা এখানে তিনটা জিনিস একটু খেয়াল রাখবা। সেটা হচ্ছে, আমি একটু লিখে দিই আগে, যে কয়েকটা বিষয় খেয়াল রাখবা। সেটা হচ্ছে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি সমান এ আর সমান এম আর রাখা হয় এরকম, পি সমান এ আর সমান এম আর রাখা, পি সমান এ আর সমান এম আর রাখা। এটা হচ্ছে থার্ড চ্যাপ্টারের পড়া আসলে, যে আমাদের দাম গড় আয় প্রান্তিক আয় হয়ে এরকম হয়ে থাকে কোন বাজারে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। আর একচেটিয়া বাজারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, এটা যদি হয় আমাদের এ আর রেখা, এ আর বা পি রেখা, আর এম আর রেখা হবে এরকম, এটা হচ্ছে আমাদের এম আর রেখা হবে। হ্যাঁ, তাহলে এই দুটো কথা মনে রাখবা। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে পি সমান এ আর সমান এম আর রেখা হয় বিভক্তের সমান্তরাল, আর একচেটিয়া বাজার বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে এটা যদি হয় এ আর রেখা এম আর রেখা হবে এরকম, দুইটা ব্যবধান কি হবে? নিয়মগামী হবে। আর একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে এসি এমসি সম্পর্কটা মনে রাখবা। সেটা হোক স্বল্পকাল বা দীর্ঘকাল, দুই ক্ষেত্রে এটা যদি হয় আমাদের এসি এমসি হবে, এই এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচ থেকে সাত করে উপর দিকে যাবে, এটা হচ্ছে আমাদের এমসি রেখা হবে, এমসি। ঠিক আছে, এই তিনটা কথা মনে রাখতে হবে। কি কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে পি সমান এ সমান এম আর হয়, মানে ভূমিঅক্ষের সমান্তরাল হয় রেখাটা। আর একচেটিয়া বাজারের ক্ষেত্রে বাম থেকে কি হয়? নিম্নগামী হয়, এটা যদি হয় এ আর হয়, এটা হবে এম আর। আর স্বল্পকাল বা দীর্ঘকাল উভয় কালের ক্ষেত্রে এটা যদি হয় আমাদের এসি ইউ আকৃতির, এমসি ইউ আকৃতির হয়, তবে এসি যেখানে সর্বনিম্ন হয় সেখানে এমসি নিচ থেকে সাত করে কি হয়? উপরের দিকে যায় এসির। এই তিনটা কথা একটু মনে রাখতে হবে। এই তিনটা কথা মুখস্থ করো তো সবাই। এই তিনটা কথা একটু আমার সাথে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। পারবা? এই তিনটা কথা একটু মুখস্থ রাখতে হবে সবাই। আমরা কি বুঝতে পারছি কি বলছি? হয়েছে? তাহলে শোনো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে পি সমান এ সমান এম আর রেখা হয় বিভক্তের সমান্তরাল, আর একচেটিয়া বাজারের ক্ষেত্রে যদি হয় এ আর রেখা, এটা হবে এম আর রেখা। আর এসি এমসি সম্পর্ক হচ্ছে, এটা যদি হয় এসি রেখা মানে গড় ব্যয় রেখা, এটা হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা। আর এ আর মানে এভারেজ রেভিনিউ, মানে গড় আয় প্রান্তিক আয়, গড় ব্যয় প্রান্তিক ব্যয়। ঠিক আছে, গড় আয় প্রান্তিক আয়, এইটুকু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি বলি একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে, বাজারের ক্ষেত্রে এটা মনে করো আমাদের হচ্ছে পি সমান এ আর সমান কি রেখা বলতো? এম আর রেখা। এটা এই রেখাটা হচ্ছে পি সমান এ আর সমান এম আর রেখা, এই রেখাটা আমরা করছি যেটা সেটা। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো এখন আমি যদি বলি যে এটা তো আমরা পি সমান এ আর সমান এম আর রেখা করছি, ভারসাম্যের প্রথম শর্ত হচ্ছে এম আর আর এমসি সমান হতে হবে। এম আর তো করছি, এখন আমরা এমসি রেখা আঁকবো। মনে এখানে আমি একটা এমসি রেখা আঁকতেছি, এমসি রেখা আমরা কি দেখছি? ইউ আকৃতির হয়, ইউ আকৃতির, এটা হচ্ছে এমসি রেখা, এটা হয় ইউ আকৃতির। আমি একটু অন্য প্যান নিই, এটা হচ্ছে আমাদের এমসি রেখা, এই যে গ্রিনটা,
এটা হচ্ছে আমাদের কি রেখা, এমসি রেখা হয়ে থাকে। তো দেখো তাহলে এটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, পি সমান এ সমান এম আর রেখা, আর এমসি রেখা হচ্ছে ইউ আকৃতির হয়। এখন আমি যদি বলি তাহলে এখানে কোন জায়গায় আমাদের ভারসাম্য হইতে পারে, যে বলছে এম আর সমান এমসি হইতে হবে। মনে রাখবা একটা রেখা যখন অন্য রেখাকে ছেদ করে সেই বিন্দুতে তাদের মান দুটো সেম হয়। তার মানে এই এ আর এবং এম আর এবং এমসি মিলিত হয়েছে এখানে, ছেদ করছে এখানে এবং এখানে। তার মানে এ বিন্দু বি বিন্দু দুই বিন্দুতেই কিন্তু আমাদের ভারসাম্য হইতে পারে। এ বিন্দু এবং বি বিন্দু এই দুই বিন্দুতে আমাদের কি হইতে পারে, ভারসাম্য হইতে পারে। কথা বুঝছো? তাহলে এ বিন্দু এবং বি বিন্দু এই দুই বিন্দুতে ভারসাম্য হইতে পারে, কিন্তু দুইটা বিন্দু আমাদের ভারসাম্য বিন্দু হবে না, হবে যে কোনো একটা। কোনটা হবে? তাহলে এই শর্ত মতে যে এম আর সমান এমসি হবে, এই শর্ত মতে আমাদের এই বিন্দুরও ভারসাম্য হতে পারে, বি বিন্দু হতে পারে। এখান থেকে একটা বেছে নিতে পারবো, সেটা হচ্ছে এই পর্যাপ্ত শর্ত দেখে। সেটা হচ্ছে বলছে ভারসাম্য বিন্দুতে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এম আর রেখার ঢাল হবে। আচ্ছা এই কথাটা একটু পরে বোঝাচ্ছি, আগে তার আগেরটা তারপরটা বুঝো। বলছে অর্থাৎ এমসি রেখা এম আর রেখাকে নিচ থেকে উপর দিকে যাবে। তাহলে দেখো এই এমসি রেখা এম আর কে নিচ থেকে উপর দিকে গেছে, নিচ থেকে উপর দিকে গেছে কোন বিন্দুতে, এ বিন্দুতে না বি বিন্দু? এমসি রেখা এম আর কে নিচ থেকে উপর দিকে গেছে এই বি বিন্দুতে। এ বিন্দুতে ছেদ করছে উপর থেকে নিচের দিকে, আর বি বিন্দু ছেদ করছে নিচ থেকে উপরের দিকে। তার মানে আমাদের বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু হচ্ছে বি বিন্দুটা, যেখানে এম আর সমান এমসি হয়েছে, ওকে, এবং এমসি রেখা এম আর কে নিচে থেকে উপর দিকে আছে। তার মানে এই বিন্দু বি বিন্দুটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। কি বিন্দু বলতো? ভারসাম্য বিন্দু। আমরা কি বুঝছি? হয়েছে? আজকে মানুষ এত কম কেন? কিরে তোমরা কি শেয়ার মাসে করতেছো না? এত কম মানুষ হলে কি হবে, কেমনে হবে? এই যে এত কষ্ট করে এফোর্ট দিয়ে যে ক্লাসগুলো নিচ্ছি, এটা কোনো কথা? তোমরা কি চাও না স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, টি শার্ট পাইতে চাও না তোমরা? তাহলে আমরা এটা বুঝতে পারছি স্যার এম আর সমান এমসি হইছে এ বিন্দু বি বিন্দুতে, কিন্তু এই শর্ত অনুযায়ী এমসি রেখা এম আর কে নিচে থেকে উপর দিকে আছে, যেটা হচ্ছে বি বিন্দুতে। তার মানে এই বি বিন্দুটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। ফাইন। এখন আমি যদি তোমাকে বলি যে বি বিন্দুটা ভারসাম্য বিন্দু আমরা বুঝতে পারছি, এখন যদি তোমাকে আমি বলি যে চলো এখন আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এই লাইনটা একটু বোঝার চেষ্টা করি। বলছে ভারসাম্য বিন্দুতে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এম আর রেখার ঢাল হয়। এটা কেমনে করব? দেখো এটা কেমনে বুঝবো। আমরা চার ধরনের রেখার ঢাল পড়ে থাকি, দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়েছি, যারা পড়ছি আর কি। একটা রেখা যদি ঊর্ধ্বগামী হয় সেই সরলরেখার ঢাল কেমন হয়, নিম্নগামী হলে সেই সরলরেখার ঢাল কেমন হয়, ভূমি অক্ষের সমান্তরাল হলে সেই সরলরেখার ঢাল কেমন হয়, লম্ব অক্ষের সমান্তরাল হলে সেই সরলরেখার ঢাল কেমন হয়, এটা আমাদের মনে রাখতে হবে। মনে রাখবা একটা যদি রেখা ঊর্ধ্বগামী হয় বামতে ডানে, সেই সরলরেখার ঢাল হয় পজিটিভ ধনাত্মক। একটা রেখা যদি নিম্নগামী হয় বামতে ডানে, সেই সরলরেখার ঢাল হয় নেগেটিভ। একটা রেখা যদি ভূমি অক্ষের সমান্তরাল হয়, ভূমি অক্ষের সমান্তরাল, তাহলে সেই সরলরেখার ঢাল হবে 0। আর একটা রেখা যদি লম্ব অক্ষের সমান্তরাল হয় সেই সরলরেখার ঢাল হবে অসীম। তাহলে একটা হচ্ছে বাম থেকে ঊর্ধ্বগামী হলে সেই সরলরেখার ঢাল হবে পজিটিভ বা ধনাত্মক, বাম থেকে ঊর্ধ্বগামী হলে সেই সরলরেখার ঢাল কি হবে, পজিটিভ বা ধনাত্মক হবে। ঠিক আছে? বাম থেকে নিম্নগামী হলে সেই সরলরেখার ঢাল হবে নেগেটিভ বা ঋণাত্মক। ভূমি অক্ষের সমান্তরাল হলে সেই সরলরেখার ঢাল হবে 0। লম্ব অক্ষের সমান্তরাল হলে সেই সরলরেখার ঢাল কি হবে, অসীম হবে। মনে রাখবে কেমনে? একটা পাহাড় উঠতে গেছে, তারপর বলবো ইস অনেক পাহাড়, অনেক ঢালু, মানে পাহাড়টা অনেক বেশি ঢালু, মানে পজিটিভ ঢাল। পাহাড় থেকে নামতে গেলে ঢালুটা না উল্টা নেগেটিভ, নিচে দিকে চলে গেছে, হ্যাঁ, তাহলে নেগেটিভ ঢাল। আর একটা পাহাড় একদম সমান, মানে কোনো পাহাড়ই না, একদম সমতল জায়গা, তাহলে সেটা ঢাল কি হবে, 0 হবে। আর একটা পাহাড় একদম লম্ব অক্ষের সমান্তরাল, মানে হচ্ছে একদম খাড়া, দেওয়ালের মতো পাহাড় খাড়া, তাহলে এটার ঢাল এত বেশি যে তুমি মানে কাউন্ট করতে পারতেছো, তার মানে অসীম ঢাল হবে। তাহলে একটা হচ্ছে বাম থেকে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল পজিটিভ, বাম থেকে নিম্নগামী সরলরেখার ঢাল নেগেটিভ, ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল হচ্ছে 0, লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল কি হবে, অসীম হবে। মনে থাকবে কি বলছি? আমরা কি বুঝছি? দেখছো নি দুনিয়াদারি, এ দেখছো পূজা দেয় বলতেছে মানুষ কম হলে আমাদের লাভ, দেখছো? এই জন্যই তো আমি চিন্তা করতেছি কি রে কেউ শেয়ার করে না, মেনশন করে না কেন? তো শেয়ার মেনশন না করলে তো পাবা না তোমরা, দেওয়া হবে না শেয়ার মেনশন না করলে, টি শার্ট দেওয়া হবে না।
তোমরা কেউ যদি শেয়ার মেনশন না করো টি-শার্ট কেমনে পাবা? আমাদেরকে তানহা কমেন্ট করেছে আনোয়ার স্যারের ক্লাস এক কথায় সেরা। আমি ইউটিউবে স্যারের ফ্রি ক্লাস করে পেয়েছি, ইকোনমিক্স এ প্লাস পেয়েছি 25-এর। আচ্ছা, জুনিয়রদের বলবো যদি আনোয়ার স্যার ইকোনমিক্স ক্লাস করে ইনশাল্লাহ অনেক ভালো করবে ইনশাল্লাহ। তানহা, হ্যাঁ এটা তো বুঝে না, বুঝছো, এরা বুঝে না, এদের বয়স কম তো, এরা এখনো বুঝে না। এরা এখনো ওই রং চঙ্গা বা বুঝে না যে কোথায় ভালো কোথায় খারাপ কোথায় ক্লাস করবে, এরা এখনো বুঝে না এখনো, বুঝছো। এটা বুঝতে পারবে, পরীক্ষা একটা দুটো দিলে বুঝতে পারবে। শেয়ার মেনশন না করলে তার এত কষ্ট করে আমাদের লাভ হচ্ছে না, বুঝছো। কত কষ্ট করে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, তোমরা মনে করো যে স্যার মনে হয় বেকার মানুষ বসে আছে, হ্যাঁ বউ বাচ্চা নাই, ঠিক আছে, বউ বাচ্চা নাই, তো এই জন্য আমাদেরকে নিয়ে সময় কাটায় মাঝে মধ্যে, এরকম মনে করো মনে হয় তোমরা, না অনেক কষ্ট করে নি, বুঝছো ক্লাস, তোমরা তো বুঝবা না, বুঝে না সে বুঝে না। দেখো তাহলে রেখা যদি ঊর্ধ্বগামী হয় তাহলে পজিটিভ ঢাল, রেখা যদি বাধ্যনির্গামী হয় তাহলে নেগেটিভ ঢাল, এটা মনে রাখবা। ভূমি অক্ষে যদি একটা সরলরেখা হয় সেই সরলরেখার ঢাল হয় 0, লম্বকে সমতল যে একটা রেখা হয় সেই সরলরেখার ঢাল কি হবে? অসীম হবে। এবার দেখো ভালো করে বুঝবো আমার কথা, এই যে এই বিন্দুতে এই এমসি রেখাটা কেমন? নিম্নগামী। তাহলে আমরা বলতে পারি এই এই বিন্দুতে এমসি রেখাটা হচ্ছে নিম্নগামী, নিচে দিকে নেমে যাচ্ছে, তার মানে রেখার ঢাল কি হবে? নেগেটিভ হবে। রেখার ঢাল কি? নেগেটিভ, যদি নিম্নগামী হয়েছে তাহলে এই রেখার ঢাল কি হবে? নেগেটিভ হবে, নেগেটিভ, আমরা নেগেটিভ দিলাম। আর এমআর রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল, এই যে আমার রেখাটা সেটা ভূমি অক্ষের সমান্তরাল, তাহলে কি হবে? সেটা ঢাল কি হবে? 0 হবে। এই যে এটাকে বলছি যে নিম্নগামী হলে নেগেটিভ ঢাল আর ভূমি অক্ষের সমান্তরাল হলে কি? 0 ঢাল। তাহলে তোমরা আমাকে বলো যে এমসি রেখাটা বলো না এমআর রেখাটা বলো, এই বিন্দুতে এই বিন্দুতে আমাদের এটা হচ্ছে এমসি, এটা হচ্ছে এমআর, সেই এমসি নিম্নগামী, এমআর হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, তাহলে এমআর রেখার ঢাল বড় হবে, কারণ যেহেতু 0 কিন্তু মাইনাসের তুলনায় বড়, এটা মনে রাখবা, হ্যাঁ মাইনাস কিন্তু 0 তুলনায় ছোট, তাহলে এমসিটা কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের পরীক্ষা বলছে কি যে ভারসাম্যবিন্দুতে এমসি রেখার ঢাল কি হবে? বড় হবে, কিন্তু এমসিটা কি হয়ে যাচ্ছে? ছোট যাচ্ছে এই বিন্দুতে, তাহলে এই বিন্দু আমাদের ভারসাম্যবিন্দু না। যদি আমরা বি বিন্দুর কথা বলি তাহলে বি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে বি বিন্দুতে আমাদের এমসিটা ঊর্ধ্বগামী, এমসিটা কি? ঊর্ধ্বগামী, এমসি রেখার ঊর্ধ্বগামী, তার মানে কি? পজিটিভ ঢাল, এমসি ঊর্ধ্বগামী তার মানে পজিটিভ ঢাল। আর এমআর যেটা আছে সেটা ভূমি অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে আমাদের ভূমি অক্ষের সমান্তরাল এমআর রেখা, আমার রেখা ভূমি অক্ষের সমান্তরাল, তার মানে এখানে কি? 0 ঢাল। কি ঢাল বলো? 0 ঢাল। তাহলে এখন কোনটা বড়? এমসি রেখা এমআর? অবশ্যই এমসি রেখার ঢাল বড়, যেহেতু পজিটিভ। তারপরে আমরা বলতে পারি যে এই বিন্দুতে, এই বি বিন্দুতে হচ্ছে এমসি রেখার ঢাল কি? বড় হবে এমআর এর তুলনায়, এমআর রেখার ঢালের তুলনায়। বুঝতে পারছি? আমরা কি বুঝছি? আবিদ আছে, স্যার আপনাদের ভার্সিটি পড়ছে কি ভর্তি হওয়া যাবে? আমি হ্যাঁ ভার্সিটি কোর্সে ভর্তি হওয়া যাবে, পেজে মেসেজ দাও। ফাতেমা আছে, স্যার আপনাদের ভার্সিটি এডমিশন কোর্সে কি খোলা হয়েছে? হ্যাঁ অবশ্যই আছে তো, ভার্সিটি এডমিশন কোর্স আছে, আমি ভর্তি হইতে চাই, ভার্সিটি এডমিশন কোর্সে ভর্তি হওয়ার জন্য পেজে মেসেজ দাও, পেজে পড়ালেখা পেজে মেসেজ দাও, হ্যাঁ পেজে মেসেজ দিলে তোমাকে ডিটেইলস বলে দিবে। তাহলে আমরা বুঝতে পারছি ভারসাম্য হচ্ছে বি বিন্দু, তাহলে এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। পরীক্ষা আসবে যে একটা চিত্র দিয়ে বলবে যে এখানে কোন বিন্দুটা ভারসাম্য বিন্দু, তাহলে তোমাকে এখানে সেটা ব্যাখ্যা করতে জানতে হবে যে কোন বিন্দুতে আমাদের ভারসাম্য বিন্দু হবে। হ্যাঁ আর তোমাদের একটা বলি, এখানে একটা দিলাম যে আমি বললাম যে এখানে কোন বিন্দুটা ভারসাম্য বিন্দু, এই চিত্রের মধ্যে কোন বিন্দুটা ভারসাম্য বিন্দু বলো, এখানে কোন বিন্দুটা ভারসাম্য বিন্দু? দ্রুত বলতে হবে। এখানে কোন বিন্দুটা ভারসাম্য বিন্দু একটু বলতে হবে দ্রুত। এখানে কোন বিন্দুটা ভারসাম্য বিন্দু? এই বিন্দু, কারণ এই বিন্দুতে এমসি এবং এমআর কি হয়েছে? সমান হয়েছে, এবং এমসি রেখা এমআর কে নিচে থেকে উপর দিকে গেছে, তার মানে এই বিন্দুটা হচ্ছে কি? ভারসাম্য বিন্দু। মনে থাকবে তো? পারবো তো পরীক্ষা আসলে?
এই পরীক্ষা আসলে পারবো তো? আচ্ছা, আমাদেরকে আবিদ কমেন্ট করেছে, আমি আপনার ফ্রি ক্লাস করেছি, অর্থনীতিতে ভালো রেজাল্ট করেছি, অনলাইন জগতে অর্থনীতির জন্য আর সেরা আপনি। থ্যাংক ইউ আবিদ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা ভারসাম্যবিন্দু বুঝতে পারছি, বুঝছো? তো এখন আমরা ভারসাম্যবিন্দুটা বুঝেছি, তো এখন আমরা হচ্ছে মূলত এখানে এই যে ভারসাম্য চিত্র এটা বোঝানোর জন্য সেটা করছিলাম, এবং এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন ভারসাম্য কেমনে কেমনে হয় সেটাই শিখবো আসলে মেনলি। তো এখানে 4টা টপিক আছে এই চ্যাপ্টারের, মূলত 4টা টপিক। হ্যাঁ, আচ্ছা আমি একটু কাজ করি, আমরা হোয়াইট বোর্ডে গিয়ে এটা লিখে দিই, লিখে লিখে করাই, হ্যাঁ, তো বুঝতে সুবিধা হবে এটা আমাদের জন্য। তো দেখো আমাদের এখানে মূলত 4টা টপিক আছে। হ্যাঁ, 4টা টপিক, মানে 4টা বিষয় আমরা হেডিং পড়বো। ভারসাম্য দাম, মানে ভারসাম্য বাজার ভারসাম্যের 4টা হেডিং পড়বো। এক আমরা যে হেডিংটা পড়বো সে হেডিংটা হচ্ছে এরকম। 1 নম্বর হেডিংটা হচ্ছে আমরা এখানে পড়বো যে 1 নম্বরটা আমরা পড়বো হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য, এটা আমরা করব প্রথমে। 2 নম্বর আমরা যেটা করব সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে একটি ফার্মের ভারসাম্য, এটা আমরা পড়ব। তারপর আমরা করব যেটা 3 নাম্বার টপিক হচ্ছে একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য। আরেকটা হচ্ছে 4 নাম্বার একচেটিয়া বাজারে দীর্ঘকালে একটি ফার্মের ভারসাম্য, এটা আমরা করব। তাহলে আমরা বলেছি এখানে কি, আমরা এখানে 4টা বিষয় দেখতে পাচ্ছি যে পূর্ণ বাজারে স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য, পূর্ণ বাজারে দীর্ঘকালে একটি ফার্মের ভারসাম্য, একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য, একচেটিয়া দীর্ঘকালে একটি ভারসাম্য। এই দীর্ঘকালগুলো পরীক্ষা আসে না, তো এটা আমরা কনসেপ্ট ক্লিয়ারের জন্য করবো, আর কিছুই না। তাহলে এখানে মেইনলি হচ্ছে দুইটা, একটা হচ্ছে পূর্ণ বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। এখানে মূলত আমাদের 3টা চিত্র করতে হয়, এখানে এটার মধ্যে আমরা 3টা চিত্র করি। আর দীর্ঘকালীন ভারসাম্য হচ্ছে একটা চিত্র এখানে আছে, যদিও সেটা আমাদের প্রয়োজন নাই, করতে হয় না। আর একচেটিয়া বাজার স্বল্পকালে এখানেও 3টা চিত্র, এখানে আমাদের 3টা চিত্র করতে হয়। হ্যাঁ, 3টা চিত্র আমাদেরকে আঁকতে হয়। আর দীর্ঘকালে একটা আমাদের আসলে এখান থেকে এই 3টার মধ্যে থেকে একটা এখানে আসলে আসে, এই 3টার একটা এখানে ইউজ হয়, কেমন? তো আসলে মেইনলি এই চ্যাপ্টারে আসছে চিত্র মাত্র 6টা চিত্র আছে, 6টা চিত্র, এখানে 3টা, এখানে 3টা। এক পূর্ণ বাজার স্বল্পকালে 3টা, একচেটিয়া বাজারে স্বল্পকালে কি 3টা, 6টা চিত্র আমাদের আছে, আর কিছু নাই। এই 6টা চিত্রের বাইরে আর কিছু নাই। বুঝতে পারছি? হয়েছে? তাহলে দেখো আমরা টোটাল এই 6টা চিত্র ভালো করে পড়বো, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা একদম সহজ হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো চলো এখন আমরা দেখি, আমরা হচ্ছে এখন এই 6টা চিত্র আমরা করব। প্রথমটা নিয়ে আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে পূর্ণ বাজারে স্বল্পকালে একটি ফার্ম। মূলত 3 ধরনের ভারসাম্য অর্জন হয়, মানে 3টা চিত্র হয় এখানে, 3 ধরনের ভারসাম্য অর্জন করে থাকে। তো সেগুলো আমরা দেখবো এখন। হ্যাঁ, তো আমরা হেডিং লিখি, ঠিক আছে? তো আমরা লিখবো এটা 1 নাম্বারটা হচ্ছে পূর্ণ বাজারে একটি ফার্মের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পূর্ণ বাজারে স্বল্পকালে একটি ফার্ম
একটি ফার্মের ভারসাম্য, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য, এটা আমরা পড়বো। দেখো পূর্ণ বাজার একটি ফার্ম 3 ভারসাম্য অর্জন করে থাকে। আমি সরাসরি 3টার মধ্যে চলে যাচ্ছি, মানে চিত্রের মধ্যে আমরা চলে যাব। তো এখানে আমরা একটা চিত্র করব, এখানে আমরা একটা চিত্র করব, এখানে আমরা একটা চিত্র করব, এখানে আমরা একটা চিত্র করব। হ্যাঁ, 3টে চিত্র আমরা করব। তো এটার মধ্যে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, উৎপাদনের পরিমাণ হবে ভূমি অক্ষে, আর উপরে থাকবে 5টা জিনিস, পি, এআর, এমআর, এসি, এমসি। তুমি যদি চাও এটাকে শর্টে লিখতে পারো পি আর সি, সেম কথা। পি মানে প্রাইস, আর মানে এআর এবং এমআর কে আমরা একসাথে শর্টকাটে এআর আর বলি শুধু, আর এসি এমসি কে আমরা একসাথে শুধু শর্টকাটে কি বলি, সি বলি। আমরা কি বুঝছি? তাহলে আমরা এখানে দিতে পারি যে পি, এআর, এমআর, এসি, এমসি। তাহলে এখানে হবে উৎপাদন পরিমাণ, কিউ হবে এটা 0, কিউ উপর হবে পি, এআর, এমআর, এসি, এমসি। ঠিক আছে? তো দেখো আমরা যদি এখানে বলি যে তোমার এবার বলতে পারি, সেটা হচ্ছে কি বলবো, কি বলা যায় বলো তো? আমরা বলতে পারি যে আমরা পূর্ণবোধের বাধা যেতে করতেছি, এটা হচ্ছে আমাদের মাঝে মধ্যে ব্রেন শর্ট হয়ে যাবে, কি বলবো চিন্তা করি, অনেকগুলো ক্লাস নিচ্ছি তো আজকে, এক্সট্রা না, সেজন্য। শোনো, আমরা মনে করো প্রথমে হচ্ছে আমরা এটা নিতে পারি যে এটা হচ্ছে পি সমান এআর সমান হচ্ছে এমআর, এটা হচ্ছে আমাদের কি মানে পূর্ণবোধের বাজারের ক্ষেত্রে পি সমান এআর সমান এমআর রেখা, এই রেখাটা আমরা প্রথমেই করব। পি সমান এআর সমান কি বলতো, এমআর, এটা আমরা লিখলাম। এখানেও সেম, পি সমান এআর সমান কি এমআর। তো এটা আমাদের পি সমান এআর সমান এমআর। এখন আমরা এমসি রেখা আঁকবো। এখন আমরা কি রেখা আঁকবো বলতো, এমসি রেখা আঁকবো। এমসি, দেখো এমসি রেখাটা হচ্ছে, আমরা এমসি রেখাটা আঁকতেছি, কি রেখা নিব, কি কালার নিব, আচ্ছা লাল নিচ্ছে। এমসি রেখাটা হচ্ছে, এটা মনে করো হচ্ছে আমাদের এমসি রেখা, এমসি সেম, প্রত্যেকটা সেম আঁকবো আমরা। এমসি হয় ইউ আকৃতির, বুঝছো, এমসি রেখা আমরা আঁকছি। তো যেখানে আমাদের যেখানে আমরা দেখতে পাই আমাদের ভারসাম্য বিন্দু হচ্ছে আমাদের এমআর এবং এমসি যেখানে সমান হয়েছে, এবং যেখানে এমসি আমাকে নিচে উপর দিয়েছে, এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, এটা হচ্ছে আমাদের কি ভারসাম্য বিন্দু, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এখান থেকে নিচের দিকে আসলে পাবো আমরা হচ্ছে, এখান থেকে নিচের দিকে আসলে পাবো আমরা হচ্ছে উৎপাদনের পরিমাণ, সেটা মনে করো যে আমরা একটা নাম দিলাম, সেটা মনে করো 10 দিলাম, 10টা উৎপাদন করছে, বুঝছো। আর এই অবস্থায় পি, এআর এবং এমআর এটার মান অথবা এমসির মান, সেই এমসির মানটা হচ্ছে এখানে আমরা দিলাম 10। সেম ভাবে এখান থেকে নিচের দিকে আসলে আমরা উৎপাদনের পরিমাণ পাবো, এখান থেকে এপাশে আসলে পি, এআর, এমআর, এমসি এবং পি, এআর, এমআর, এমসি এগুলোর মান পাবো আমরা মনে করো 10। এখান থেকে নিচের দিকে আসলে পাচ্ছি আমরা 10, পি, এআর এবং এমসি সবগুলো মান হচ্ছে ভারসাম্য অবস্থায় 10 লিখলাম। আচ্ছা ফাইন, হয়ে গেছে ভারসাম্য। এখন ভারসাম্যটা কেমনে হইছে, মূলত ভারসাম্য এখানে 3 ভাবে হইতে পারে। একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, এটা হচ্ছে ক্ষতি স্বীকার করে ভারসাম্য। ঠিক আছে, 3 ধরনের ভারসাম্য হইতে পারে। আমরা কি বুঝছি? ওকে, সো দেখো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। মুনাফা সহ
ভারসাম্য, এখানে আমরা করব স্বাভাবিক মুনাফা ভারসাম্য। আর এখানে আমরা করব হচ্ছে ক্ষতি স্বীকার করে ভারসাম্য। তো দেখো, যখন আমরা অস্বাভাবিক মুনাফা ভারসাম্য করতে চাচ্ছি তখন আমরা যখন কি রেখা আঁকবো, তখন আমরা যখন এখানে আসলে ভারসাম্য হয়েছে ঠিক আছে, কিন্তু কেমনে ভারসাম্য সেটা যদি জানতে চাই আমাদের আরেকটা রেখা লাগবে, সেটা হচ্ছে এই যে এসি রেখাটা আমাদের লাগবে। তো মনে রাখবা, যখন অস্বাভাবিক মুনাফা করতে চাই তখন আমাদের এসি রেখাটা এই আর এর নিচে থাকবে, মানে এই বিন্দুর নিচে রাখতে হবে, মানে এই আর রেখাটা নিচে রাখতে হবে। তাহলে আমরা করি, এসি রেখাটা ইউ আকৃতি হয়, তবে এসি রেখাটা এভাবে করবে। এসি রেখাটা প্রথমে এখান থেকে শুরু করবে, এসি রেখাটা নিচে নামবে 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 এই এমসি বরাবর এসে উপরের দিকে যাবে এভাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এসি রেখা। তাহলে এসি রেখাটা প্রথমে নিচে নামবে, এমসি বরাবর এসে তারপর কি যাবে, উপরের দিকে যাবে। এখন আমি যদি বলি এখানে আমাদের যে ভারসাম্য অবস্থায় এই এসির মানটা কত, ভারসাম্য অবস্থায় এসির মানটা হচ্ছে, এই দেখো ভারসাম্য অবস্থায় এসির মানটা হচ্ছে এই বিন্দুতে, মনে একটা বিন্দু দিলাম এ বিন্দু, সেই মান দিলাম হচ্ছে আমি 8 দিলাম 8। তাহলে আমাদের এসির মান হচ্ছে কত, 8 দিলাম আমরা। তো দেখো, এখন আমরা এখানে এটা যে অস্বাভাবিক মুনাফা হয়েছে সেটা আমরা বের করার চেষ্টা করবো। এগুলো একটু পরে করতেছি, আগে আমরা এটা করবো। এগুলো তার হাত দিবে না কেউ, এগুলো সেম যেমন আছে তেমন রেখে দিবা। হ্যাঁ, এটার মধ্যে আমরা অস্বাভাবিক মুনাফা কেমন সেটা বের করবো। এটার জন্য আমাদের প্রথমে বের করতে হবে মোট আয়। মোট আয় আসলে মেইনলি আমাদের মুনাফা বের করতে হবে, সেটা জন্য আমাদের মোট আয় প্রয়োজন, টোটাল রেভিনিউ বলা হয় এটাকে। এটা সূত্র হচ্ছে কিউ ইন্টু এআর। হ্যাঁ, এটা এত আহামরি কিছু না। উৎপাদনের পরিমাণের সাথে কয়টা উৎপাদন করতেছি এবং একটা কত টাকা বিক্রি করতেছি 10 টাকা করে, তাহলে আমাদের এআর এবং কিউ গুণ করলে মোট আয় পাবে। মানে একটা দ্রব্য 10 টাকা করে বিক্রি করতেছি, আমরা 10টা উৎপাদন করছি, তাহলে 10 উৎপাদন করছি 10, একটা এভারেজ রেভিনিউ 10 টাকা, তাহলে আমাদের মোট আয় হবে 100 টাকা মোট আয়। আর মোট ব্যয় যদি বের করতে চাই, মোট ব্যয়, তাহলে মোট ব্যয় হচ্ছে কি হবে যে টিসি টোটাল কস্ট, সেটা কি কিউ ইন্টু এসি। কিউ মানে কোয়ান্টিটির পরিমাণ, কোয়ান্টিটির পরিমাণ হচ্ছে 10, আর এসি মানে হচ্ছে এভারেজ কস্ট। এই যে তোমাদের এভারেজ কস্ট কত আছে, ভারসাম্য অবস্থায় এভারেজ কস্ট এ বিন্দুতে হচ্ছে 8, এভারেজ হচ্ছে 8, 8 10 কত হবে, 80 হবে। 8 10 কত হবে বলো তো, 80 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মোট ব্যয়। তাহলে মনে রাখবা, মোট আয় হচ্ছে কিউ ইন্টু আর, মোট ব্যয় হচ্ছে কিউ ইন্টু এসি। এই দুটো সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন বের করবো মুনাফা। মুনাফা, তাহলে মুনাফার সূত্র হচ্ছে, এটাকে আমরা ইকোনমিক্সে পাই দ্বারা প্রকাশ করি। তো মুনাফার সূত্র হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, তাহলে মুনাফা বের হবে। তাহলে তোমরা এখানে বলো টোটাল রেভিনিউ আমাদের কত, 100, আর টোটাল কস্ট কত, 80। তো 100 থেকে 80 বিয়োগ করলে, বিয়োগফলটা আমি এখানে লিখতেছি, তো 100 থেকে 80 বিয়োগ করলে আনসার হচ্ছে 20। এটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ 20, তাই না? তাহলে যখন তুমি দেখবে এরকম একটা মুনাফা ধনাত্মক বের হবে, তার মানে এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা কি হয়ে যাচ্ছে, ভারসাম্য হয়ে আছে। হ্যাঁ, তো এখানে মুনাফার পরিমাণ হচ্ছে এই অঞ্চলটা, আসলে এই অঞ্চলটা, বুঝছো? এটা আসলে শর্টকাটে মুনাফা বের করা যায়। এমসিকিউ তে আসলে কেমন করবে দেখো, আমাদের এভারেজ রেভিনিউ 10 টাকা, এভারেজ কস্ট হচ্ছে 8 টাকা, তাহলে আগে এটা বাদ দিয়ে দিবা। রেভিনিউ 10 টাকা, এভারেজ কস্ট হচ্ছে 8 টাকা, বাদ দিয়ে 2 টাকা থাকে, 2 এর সাথে এই 10 গুণ দিবে, তাহলে 20 টাকা হচ্ছে আমাদের প্রফিট বের হবে, বুঝছো? মানে আই থেকে আমাদের ব্যয়টা বাদ দিয়ে দিবা, এভারেজ রেভিনিউ এভারেজ কস্টটা বাদ দিয়ে দিলে 2 টাকা, সেই অতিরিক্ত 2 টাকার সাথে, মানে অতিরিক্ত আমাদের এভারেজ রেভিনিউ বাড়ছে 2 টাকা এভারেজ কস্টের তুলনায়, সেই 2 এর সাথে এই কোয়ান্টিটি গুণ করে দিলে আমাদের মুনাফার পরিমাণটা সরাসরি বের হয়ে যাবে 20। মুনাফার পরিমাণ 20, বুঝছি আমরা, পারবো? তাহলে এরকম যদি মুনাফা যদি ধনাত্মক বের হয় সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ। আর যদি মুনাফাটা কি হয়, যে শূন্য হয়, যেমন আমি যদি এখানে এসিটা, এই যে এসি রেখাটা, এসি রেখাটা যদি আমি এখানে করি, এদিকে করি, যে এসি রেখাটা এভাবে করলাম যে এই বিন্দুতে এখানে করে, এখানে টাচ করে উপর দিকে গেল, এটা হচ্ছে এসি রেখা। তাহলে দেখো ভারসাম্য অবস্থায় আমাদের এসি মান কত, 10, এ আর মান কত, 10। তাহলে তোমরা এখানে আমাদের টোটাল রেভিনিউ বের করে দিবা, টোটাল কস্ট বের করে দিবা, মুনাফা বের করে দিবা, কত হয় একটু বলো। টোটাল রেভিনিউ, টোটাল কস্ট, মুনাফা বের করে দিবা, কত হয় একটু বলো। দেখো এখানে এভারেজ রেভিনিউ যত, এভারেজ কস্ট কিন্তু তত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে মুনাফা কত হবে,
তাহলে आंसर কি आंसर হচ্ছে টোটাল রেভিনিউ হবে কিউ ইনটু এআর, কিউ ইনটু এআর। সো কিউ মান হচ্ছে 10, এআর মান কত হবে, এআর মান 10, 10 10 কত হবে 100 হবে, এটা হচ্ছে মোটাই। মোট বার হচ্ছে কিউ ইনটু এসি, কিউ ইনটু এসি। সো কিউ হচ্ছে 10 আর এসি মান দেখো, বা সমস্ত এসি মান কত 10, তাহলে মোট হবে 100। তাহলে মুনাফা কত, টিআর মাইনাস কি টিসি, টিআর হচ্ছে 100, টিসি কত 100, তাহলে আনসার হচ্ছে 0। তার মানে এখানে আমাদের, তাহলে এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে, সরি শূন্য হয়ে যাচ্ছে, মুনাফা শূন্য। তাহলে এরকম যদি মুনাফা শূন্য হয় সেটাকে আমরা বলি স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। মনে থাকবে? পারবো? একটু বলো তো পারবে কিনা। ওকে, তাহলে আমরা দুইটা করছি, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য করছি। ক্ষতি শিকারটা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে দেখা দিব। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রতীক দিয়ে করতে হয়, প্রতীক দিয়ে। হ্যাঁ, তো প্রতীক দিয়ে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখা দিব, প্রতীক দিয়ে তোমাকে নেক্সট ক্লাসে দেখা দিব, এবং হচ্ছে ক্ষতি শিকারটা তোমাদের নেক্সট ক্লাসে আমরা করাই দিব। ঠিক আছে, আজকে এটুকু থাক। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটুকু পড়বো। তোমরা বাসায় প্র্যাকটিস করো। এখান থেকে আমি নেক্সট ক্লাসে দেখা দিব ক্ষতি শিকারটা, আর এখানে প্রতীক দিয়েও দেখা দিব। এখানে আমরা সংখ্যা দিয়ে করছি, তো এখানে প্রতীক দিয়ে পরীক্ষা আসে, তো সেটা আমরা দেখা দিব নেক্সট ক্লাসে। ক্ষতি স্বীকার করে মুনাফা 50, ক্ষতি স্বীকার করে মুনাফা কেমন 50 হবে, পাগল? ক্ষতি স্বীকার করলে কি আবার মুনাফা বের হবে? কি বলো? ক্ষতি স্বীকার তো আমি মান দিই নাই, কোনো কিছু দিই নাই এখন। আচ্ছা যাই হোক, আজকে এটুকু। তাহলে তাহলে তোমরা কি করবা, ও তোমাদেরকে একটা জিনিস বলি না, সেটা হচ্ছে তোমরা যারা আমাদের 26 এবং 27 এর শিক্ষার্থী আছো, তো তোমাদের জন্য কিন্তু আমাদের পেইড ব্যাচ চলমান আছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও, তোমরা কিন্তু ভর্তি হতে পারো আমাদের পেইড ব্যাচ গুলোতে। তো আমি একটু তোমাদেরকে দেখাই আমাদের পেইড ব্যাচ গুলো সম্পর্কে বলি একটু করে। এই দেখো, আমাদের টোটাল হচ্ছে আমাদের 26 এর টেস্ট প্রিপারেশন ব্যাচে ভর্তি চলছে। যারা আমাদের 26 এর শিক্ষার্থী আছো, তো তোমরা ভর্তি হতে পারো আমাদের এই টেস্ট প্রিপারেশন ব্যাচে, যেখানে 2000 টাকা তুমি সকল সাবজেক্টের প্রিপারেশন তোমার হয়ে যাবে। ফার্স্ট ক্লাসে আমরা দুইটাই, এবং অ্যাডভান্স ব্যাচ যেটা হচ্ছে এসএসসি 27 এর জন্য, এবং এখানে তোমার প্রথম পত্রের সকল বিষয় প্রথম পত্র তোমার শেষ হয়ে যাবে মাত্র 2000 টাকায়। ঠিক আছে, তো তোমরা এই দুইটা কোর্সে ভর্তি হতে পারো, যারা মানে আমাদের কোর্স সম্পর্কে জানতে চাচ্ছ, ভর্তি হতে চাচ্ছ তারা, এই আর কি। আর যদি কেউ চাও যে ইন্ডিভিজুয়াল কোন একটা সাবজেক্টে ভর্তি হবা, সেটা হইতে পারবা, কোনো সমস্যা নেই, সেই সুযোগ আছে। এবং কেউ যদি চাও যে শুধু ইকোনমিক্সে ভর্তি হবা, তাও ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই, অন্যান্য সাবজেক্টে ভর্তি হতে পারবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ক্লাস এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।